আমি এই ক্রিয়েটিনিন লেভেলটাকে কমাবো কি করে? প্রথম কথা হচ্ছে যে এটা কিন্তু আমাদের চ্যানেলে ভীষণ একটা কমন প্রশ্ন, যে আমার ক্রিয়েটিন লেভেল বেশি, আমি এটাকে কিভাবে কমাবো, কি খাবো ডাক্তারবাবু? প্রথম কথা হচ্ছে হ্যাঁ। কি কারণে ক্রিয়াটিনিন বেড়েছে সেটাকে আইডেন্টিফাই করতে হবে। আপনার কি ডায়াবেটিসের জন্য ক্রিয়াটিনিন বেড়েছে? আপনার কি উচ্চ রক্তচাপের জন্য বেড়েছে? বা আপনার কোনো কিডনি স্টোন আছে যেটা কিডনিকে নষ্ট করছে, তার জন্য ক্রিয়াটিনিন বেড়েছে? ক্রিয়াটিনিন কেন বাড়ছে, দ্যাট হ্যাজ টু বি আইডেন্টিফাইড ফার্স্ট। যদি দেখা যায় সেটা আমরা খুঁজে বার করতে পেরে গেছি যে হ্যাঁ কিডনি ডিসফাংশন হয়েছে বিকজ যে ডায়াবেটিস আছে সেটা কন্ট্রোল নেই, নিয়ন্ত্রণে নেই, তাহলে প্রথম কাজ হচ্ছে ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণ করুন। এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে গেলে কি কি করতে হবে তার ভিডিও আমাদের আছে, ডায়েট, এক্সারসাইজ, ওষুধপত্র এটসেট্রা, একগুচ্ছ পয়েন্টস। সেই ভিডিওটা আমাকে দেখে নিতে হবে যে কিভাবে ডায়াবেটিস কন্ট্রোল হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে কিডনির অসুখ যে কারণে হয়েছে সেই কারণটাকে এলিমিনেট করতে দুটো হবে। মেজর কারণ, যেটা হাইপারটেনশন এবং ডায়াবেটিস। হ্যাঁ, মনে করুন কারো ডায়াবেটিস নেই, হাইপারটেনশন নেই, অন্য কোনো কিডনির ডিজিজ আছে কি? গ্লোমেরুলোনেফ্রাইটিস হতে পারে, অটোইমিউন ডিজিজ হতে পারে, সেগুলো কিডনির রোগ, সেগুলো থেকে হতে পারে, তাহলে সেগুলো কন্ট্রোল করার চেষ্টা করতে হবে। অথবা খুব সাধারণ কারণগুলো থেকে হয়নি তো, একটু আগে যেটা বলছিলাম, বেশি প্রোটিন খাওয়া, জল কম পান করা, এইসব কারণ, তাহলে সেগুলোকে এলিমিনেট করতে হবে। আমাকে বুঝতে হবে এই জিনিসগুলো থেকে আমার বাড়তে পারে। এবং সর্বোপরি কিডনির সমস্যা হচ্ছে, ওনাকে বলছেন আমার তো ডায়াবেটিস কন্ট্রোলে ছিল, আমার তো হাইপারটেনশন কন্ট্রোলে ছিল, তাহলে কিডনি কেন খারাপ হলো? দ্য ডিউরেশন অফ ইলনেস ইজ অলসো রেসপন্সিবল। আচ্ছা, একটা লোকের 3 বছরের ডায়াবেটিস তার কিডনির উপর ইম্প্যাক্ট, একটা লোকের 25 বছরের ডায়াবেটিস তার কিডনির উপর ইম্প্যাক্ট একই হতে পারে না। 25 বছরের যা ডায়াবেটিস তার রক্ত বাহগুলো খারাপ হয়েছে, কিডনি খারাপ হচ্ছে, মানে কি ডায়াবেটিসের জন্য কিডনির মধ্যে যে রক্তের জালিকা আছে গ্লোমেরুলাস, সেটার মধ্যে খারাপ হয়েছে, সেটা লিকি হয়ে গেছে, প্রোটিন বেরোচ্ছে, সেটা ফিল্টার করতে পারছে না, সেই জন্য খারাপ হয়েছে, কিডনি নষ্ট হয়েছে, ক্রিয়াটিনিন বেড়েছে। ফলে আমাকে শুধু ডায়াবেটিস নিয়ন্ত্রণ করলেই যে কিডনি আপনি বাঁচাতে পারবেন তা না। তাহলে আমি কি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করবো কেন ডাক্তারবাবু? যদি না করেন তাহলে তো দুর্ঘটনা অনেক আগেই ঘটে যাবে। এক্স্যাক্টলি, যেটা 25 বছর পরে হয়েছে নিয়ন্ত্রণ না করলে 5 বছর পরে হবে, যেটা 25 বছর 30 বছর পরে কারো ডায়ালিসিস হচ্ছে, আপনার যদি নিয়ন্ত্রণ না করেন 5 বছর পরে হবে। মনে করুন একজন মানুষের 40 বছরের ডায়াবেটিস ডিটেক্টেড হলো, তার 25 বছর পরে তার কিডনি খারাপ হচ্ছে, মানে তার বয়স হচ্ছে 65 বছর। আর আপনি মদ্যপান করে, ডায়াবেটিস না নিয়ন্ত্রণ করে, স্মোক করে 40 বছরের ডিটেক্টেড ডায়াবেটিসটা 45 বছরে যেতে না যেতেই কিডনি খারাপ হয়ে ডায়ালিসিস করতে যাচ্ছেন, সেটা কি ভালো? মোটেই ভালো নয়। এটা তো গেল দুটো মেজর ডিজিজের কথা, সেটা হচ্ছে Exactly. হাইপারটেনশন এবং ডায়াবেটিসের কথা বলেন, এবং এটা নিয়ে আমাদের প্রচুর ভিডিও আছে। যারা আমাদের চ্যানেলে নতুন তাদের জন্য বলে দিই যে ডায়াবেটিস আপনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন খাদ্যাভ্যাসের মাধ্যমে, বা হাইপারটেনশন কিভাবে আপনারা নিয়ন্ত্রণ করবেন খাদ্যাভ্যাসের মাধ্যমে বা লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে, তো সেই ভিডিও আমাদের প্রচুর আছে আমাদের চ্যানেলে, আপনারা দেখতে পারেন। তো এইবার যেটা কথা থাকবে আপনার কাছে, যে এটা তো গেল মেজর দুটো ডিজিজের কথা, এছাড়াও আমরা এমন কিছু লাইফস্টাইল অবলম্বন করতে পারি যার ফলে আমরা এই কিডনির উপরে যে প্রেশারটা যাতে কমাতে পারি, মানে মোদ্দা কথা ক্রিয়েটিনিনের মাত্রা যেন আমরা কমাতে পারি, এরকম কি কোনো লাইফস্টাইল বা এরকম কোনো টোটকা বা এরকম কোনো ডায়েট কি আছে আপনার কাছে? প্রথম কথা হচ্ছে বডিতে গুড কেমিক্যালস গুলো বাড়াতে হবে, হরমোন ইত্যাদি। আচ্ছা, তার জন্য এক্সারসাইজ করতে হবে। আচ্ছা, এক্সারসাইজ করলে গুড হরমোন, গুড কেমিক্যালস গুলো বাড়বে, সেগুলো প্রোটেক্টিভ, সেগুলো ইনফ্লামেশন কমায়। 2 নম্বর, শরীরের ওজন নিয়ন্ত্রণ করতে হবে। আচ্ছা, আমরা আজকে জেনে গেছি আজকের দিনে দাঁড়িয়ে যে ওবেসিটি বা স্থূলতা একটা অসুখের মধ্যে পড়ে। এরকম নয় যে আমি খেতে ভালোবাসছেন বলে ওজন বেড়ে গেছে, অনেকেই আছে প্রচুর খান আপনার থেকে বেশি, তারা কিন্তু লিন অ্যান্ড থিন। সেটাকে এটা এস্টাবলিশড ফ্যাক্ট যে ওবেসিটি বা স্থূলতা একটা অসুখ, এটা চিকিৎসা করতে হয়। এরকম নয় যে আপনি বাড়িতে 2 দিন কম খেলেন আপনি রোগা হয়ে যাবেন, ব্যাপারটা তা নয়, কিন্তু এটা একটা চিকিৎসা পদ্ধতি আছে। 3 নম্বর, অ্যাডিকশন থেকে দূরে থাকা। আপনার কিডনি ভালো হবে না, খারাপ হবে না, কিডনিটা সুস্থ থাকবে কি থাকবে না, আপনার লাইফস্টাইল অ্যাডিকশনের উপর একটা ডিপেন্ড করছে। আপনি যদি মদ্যপানে আসক্ত থাকেন বা আপনি যদি স্মোক করেন, তাহলে এটা থেকে বেরোতে হবে। ইম্পর্টেন্ট যে স্ট্রেস ফ্যাক্টরগুলো কমিয়ে ফেলা, তার জন্য আপনাকে ঘুমাতে হবে, কিন্তু ভালো করে না ঘুমালে স্ট্রেস বিল্ড আপ করবে, সেগুলো হার্টের মতো অন্যান্য অনেক অর্গানেই এফেক্ট করবে, এবং সেই জন্য আমাদের স্ট্রেস ফ্রি লাইফ কাটানোর জন্য ভালো করে রেস্ট করতে হবে। এবার আসি খাদ্যাভ্যাসে। পৃথিবীর
যে মেন স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস হুম। সব রোগের ক্ষেত্রে অলমোস্ট একই, আচ্ছা। এক্সেপ্ট ফিউ চেঞ্জেস ইন কিডনি প্রবলেম, সেগুলো আমি বলে দিচ্ছি। যেমন কিডনির অসুখ হলে আমাদের পটাশিয়াম, ফসফেট এগুলো বেড়ে না যায়, সেগুলো একটু দেখতে হয়। তার জন্য আমি বলি যে ফল জাতীয় জিনিস প্রচুর পরিমাণে না খেতে, এবং যে ফলগুলোতে পটাশিয়াম তুলনামূলকভাবে কম, যেমন আনারস ইত্যাদি, সেগুলো খেতে। এই কিডনির কি কি খাবার আপনি অ্যাভয়েড করবেন, এবং 12টা খাবার, সেই ভিডিও আমাদের এই চ্যানেলে দেওয়া আছে, আছে অলরেডি। সেই আমারই বানানো, হুম। সেই ভিডিও আপনারা দেখে নেবেন। ফাইবার রিচ ফুড খেতে বলা হয়, এবং সুগারি ড্রিঙ্ক অ্যাভয়েড করতে বলা হয়। শরবত খেয়ে নিচ্ছেন, কোল্ড ড্রিঙ্ক খেয়ে নিচ্ছেন, চিনি জাতীয় জিনিস, সুগার আর টক্সিক, সুগারি ফুডস আর টক্সিক ফর কিডনি, এবং নুন কম আমি খেতে হবে খাবারে। মাঝখানে আপনাকে একটু ইন্টারাপ্ট করছি, আপনি বলছিলেন সুগারি ফুড আপনাকে মানে কমাতে হবে। এর মধ্যে একটা খুব কমন একটা খাবার আমরা বাঙালিরা খুব খাই, সেটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস, যেটাতে প্রচুর পরিমাণে চিনি চিনি থাকে, আছে। আপনি আগেও বলেছেন। Exactly. এবং আমি সেদিনকে বোতলে লেভেলে দেখছিলাম তাতে প্রচুর পরিমাণ সোডিয়ামও থাকে। প্রচুর সোডিয়াম থাকে, হ্যাঁ এবং এই যে কালারিং এজেন্ট হ্যাঁ গুলো হ্যাঁ যেটা দেখতে অ্যাট্রাকটিভ হয়, হ্যাঁ হ্যাঁ কালো বা হ্যাঁ সবুজ বা হ্যাঁ হলদেটে, হ্যাঁ। সেগুলো হচ্ছে হেভি মেটালস, আচ্ছা সেগুলো হচ্ছে কিডনির জন্য টক্সিক। আচ্ছা। ফলে আপনার যে ফ্লেভারিং এজেন্ট দেওয়া আছে সেটা হুম, কেমিক্যাল, হুম, প্রিজারভেটিভটা কেমিক্যাল, এক্সেস সোডিয়াম কেমিক্যাল, হুম, যে কালারিং এজেন্ট সেটা কেমিক্যাল, এবং যেটা চিনি হুম, সেটা হচ্ছে কেমিক্যাল। এক ধরনের সুগার তো কেমিক্যাল, হুম, বডিতে রিঅ্যাক্টিভ হুম, অক্সিজেন হুম, স্পিসিস তৈরি করে। 5টা কেমিক্যাল হুম। একটা কোল্ড ড্রিঙ্কের সঙ্গে খাচ্ছেন, যেগুলো কিডনির জন্য খারাপ। আর এই সবগুলো জিনিসই কিডনিকে ছেকে বের করতে বের হয়। করতে হয় হ্যাঁ, একটা কিডনির উপর, তাহলে কতটা কতটা প্রেসার প্রেসার পড়ছে। পড়ে। হ্যাঁ। কিডনি খারাপ হলে সাধারণত 2 গ্রামের নিচে নুন খেলে ভালো। হুম। এবার যাদের সোডিয়াম ফল করে তারা প্রত্যেক বলবেন দিন 2 গ্রাম। প্রত্যেক দিন। এবার যাদের সোডিয়াম ফল করে তারা বলবেন হ্যাঁ 2 গ্রাম খেলে আমার তো সোডিয়াম ফল করে যাবে। আর তাদের কথা বলছি না, সবার তো সোডিয়াম ফল করছে হ্যাঁ না। একদমই তাই। হ্যাঁ। আপনাকে নুন বেশি খেতে হবে, কিছু হুম, করার নেই, হুম, আপনার কিডনি তাতে খারাপ হবে, আপনাকে হুম, মেনে নিতে হবে, হুম, নাহলে আপনার সোডিয়াম ফল করে যাবে। হুম, কিন্তু যাদের কিডনি সুস্থ রাখার দরকার এবং সোডিয়াম যাদের ফল করে না, এবং যাদের কিডনি খারাপ আছে, কিডনিকে একটু ভালো রাখতে হবে, 2 গ্রাম নিচে জল নুন খেলেই ভালো। WHO তো বলেই দিয়েছে সারাদিনে 5 গ্রামের বেশি নুন খাবার দরকার নেই সুস্থ মানুষের, যার কোনো কিডনি প্রবলেম নেই। ইভেন একজন শিশু রোগ বিশেষজ্ঞর সঙ্গে কথা হচ্ছিল দিন আগে, তিনি বলছেন যে 6 বছরের বাচ্চাদের মানে মানে শিশুদের 6 বছর অবধি কোনো নুনের প্রয়োজন নেই, নুনের কোনো প্রয়োজন নেই, খাবারে কোনো নুনের প্রয়োজন নেই, দেওয়ারই কিন্তু আমরা দরকার খাবারে নেই। নুন দিয়ে বাচ্চাদের হ্যাঁ খাওয়াচ্ছি। হ্যাঁ হ্যাঁ। আমি কিছুদিন আগে একটা অনুষ্ঠান বাড়িতে গিয়ে দেখলাম, আমার পাশে যিনি খাচ্ছেন তিনি প্রায় এক পাতে প্রায় 10 থেকে 12 গ্রাম নুন খেলেন। মানে একটা মিল খেলেন, উনি 12 গ্রাম নুন খেলেন এক্সট্রা। আমি চোখের সামনে দেখতে পেলাম। মানে এতটাই লোকে নুন খেতে অভ্যস্ত। খুব সাধারণ জিনিসে যে কত কত নুন থাকে আমরা জানি না, যে প্রসেসড খাবার, এই যে চিপস, এই যে আচার, এই যে পাঁপড়, এই ফুচকা, কত কত নুন থাকে। দেখবেন এর উপরে নুন ঢেলে ঢেলে দিয়ে যাচ্ছে, এবং সেটা লোকজন খাচ্ছে কারণ টেস্ট ভালো হবে না। আপনি নুন না দিয়ে খাবারগুলো দোকানে বিক্রি করুন, সেই দোকানের কাস্টমার হবে না। এতটাই নুন খেতে অভ্যস্ত। আমাকে একজন তরকারি দিয়ে গেছিলেন বাড়িতে রান্না করে, একটা মাছের প্রিপারেশন। আমার এক পেশেন্ট, তিনি বলেন ডাক্তারবাবু আপনার জন্য একটু তরকারি নিয়ে এসেছি, আপনি খাবেন। আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই, খেয়ে আপনাকে জানাবো। আমি আর জানাতে পারিনি তাকে তরকারিটা কেমন হয়েছে। অত্যন্ত নুন আমার বেশি লাগলো তরকারিতে, মানে অত্যন্ত, মানে আমি খেতে পারিনি খানিকটা মুখে দেওয়ার পরে। ফলে লোকে এতটাই খাবার খেতে, নুন খেতে অভ্যস্ত, পছন্দ করে আর কি। পছন্দ করেন। ফলে এই জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে। আপনি যদি নুন খাওয়াটাকেও না ধরেন, আপনি যদি বাইরের জাঙ্ক ফুড, কোল্ড ড্রিঙ্ক, ফাস্ট ফুড এগুলোকেও যদি রিফাইন কার্বোহাইড্রেট এগুলোকে যদি খাবারের বাদের তালিকায় না দেন, তাহলে আপনি কি খাবারের মডিফিকেশন করবেন তাহলে কিডনি ভালো থাকবে? ঠিকই, তাই না? একজন আমাকে বললেন ডাক্তারবাবু আমার বাড়িতে রান্না করলে যা খরচা হয় সেটার চেয়ে বাইরে খেলে আমার হাফ খরচা হয়। উনি আমাকে হিসেব দিয়েছিলেন যে গ্যাসের খরচা, বাড়িতে রান্না আমি করতে পারি না, মেড রাখতে হবে, তিনি রান্না করবেন, এবং বাসন বাড়িতে রান্না করলে সে বাসন কাসন ওয়াশ করার জন্য একজনকে আমাকে রাখতে হবে, কারণ আমি ওয়ার্কিং, আমার টাইম নেই, এবং সবজি টবজি কিনে, মাছ টাছ কিনে সেগুলোকে প্রসেস করা, স্টোর করা, বাজারে যাওয়া ইত্যাদিতে তিনি বাইরে থেকে খাবার কিনলে কম খাবার পরে আমি মেনে নিতে বাধ্য হয়েছিলাম। তার মানে কি আমি এনকারেজ করছি লোকে বাইরে খাবে? বেশি খরচা হলো ঘরে খেতে হবে। ঘরে খেতে হবে, এক্স্যাক্টলি।
বেশি খাবার যদি আপনার খরচা হয়ও, আপনাকে ঘরে বানিয়ে খেতে হবে, হ্যাঁ। তাহলে আপনার তো অর্গান প্রোটেক্ট করতে হবে। আপনি সত্যি বাইরের তাই, খাবার তো মানে রেগুলার পর খেয়ে অর্গান প্রোটেক্ট করতে পারবেন না। আপনার ওই খাবারটা কিডনির মানে কিডনির যা মূল্য, হ্যাঁ, মানে ওই খাবারটার মূল্য ধারে কাছে আসে না। ধারে কাছে আসবে না, মানে আপনার মানে লাইফটাই হেল হয়ে যাবে একবার যদি Exactly. কিডনিতে কোনো সমস্যা তৈরি এবং হয়। কিডনি যখন সমস্যা, ক্রিয়াটিনিন বাড়তে আরম্ভ করে, মানে দুটো কিডনি তো ঝামেলা হওয়া শুরু একই হয়েছে সঙ্গে। একই সঙ্গে। হুম। আসলে আমাদের দুটো কিডনির ঈশ্বর দিয়েছেন হ্যাঁ, বটে, হ্যাঁ। ঈশ্বর তো পরম দয়ালুময় হ্যাঁ, এবং হ্যাঁ। করুণাময় একজন। আমাদের লাগে হাফ কিডনি হুম, বাঁচার জন্য, হুম। উনি হাফ না দিয়ে দিয়েছেন দুটো, দুটো। মানে 4 গুণ দিয়েছেন। হ্যাঁ, তাও আমরা খারাপ করে ফেলছি আমাদের লাইফস্টাইল খারাপের জন্য। সত্যি তাই। মানে সুতরাং আহ, আর কিছু বলার নেই। আহ, চেষ্টা করতে হবে আমাদের কিডনি আমাদের বাঁচানোর জন্য, চেষ্টা করতে হবে কিডনির জন্য খারাপ যে ওষুধগুলো সেগুলো অ্যাভয়েড করার জন্য। আচ্ছা, পেন আচ্ছা। কিলার, হুম, অ্যামোনোগ্লাইকোসাইড, অ্যান্টিবায়োটিক, হুম, ডাই, সেগুলো হুম, যেগুলো অ্যানজিওগ্রাফি হুম, বা হুম, সিটি স্ক্যান হুম, করার সময় যে কন্ট্রাস্ট এজেন্ট দেওয়া হয়, হুম, সেগুলো হুম। অনেক সময় কিডনির জন্য খারাপ। তো সেগুলো এখন অ্যাভয়েড তো করা। বোধহয় জিরো ডাই অ্যাঞ্জিওগ্রাম করা পসিবল। হ্যাঁ, হ্যাঁ, জিরো ডাই মানে এখন ওয়াটার বেসড আর কি। হ্যাঁ, হ্যাঁ। ওগুলো কিন্তু আয়নিক, সেটা একটু কস্টলি বোধহয়। নন হ্যাঁ, আয়নিক হুম, ডাই, হুম, হুম, আয়নিক ডাই হুম, এসব আছে। সেগুলো একটু কস্টলি, হুম, কিন্তু সেগুলো তাও হুম, অনেকটা হুম, সেফ। হুম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের কিডনি সচেতনমূলক মনোভাব তৈরি করতে হবে। মানে একদম তাই। আহ, মানে আপনাকে বুঝে নিতে হবে এটা শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্গ, কারণ এটা আপনার রক্তচাপ নিয়ন্ত্রণ করে, আপনার রক্ত উৎপাদনে মানে হেল্প করে, আপনার ইলেকট্রোলাইট ব্যালেন্স মানে ঠিক রাখে, ঠিক রাখে, আপনার দেহের যে দূষিত রেচন বার পদার্থগুলো করে দেয়, আপনাকে শরীর থেকে বের করে দেয়। বোন হেলথ ভালো রাখে, হ্যাঁ, মানে হাড়ের স্বাস্থ্য ভালো রাখে, এবং শুনেছি ভিটামিন ডি উৎপাদনও ভিটামিন ডি এর প্রসেস এবং তার মেটাবলিজম এগুলোতে হেল্প হ্যাঁ, করে। তো মানে এত মানে ইম্পর্টেন্ট ভাইটাল জিনিস একটা অর্গান। অর্গান। এবং হ্যাঁ। আমরা আমাদের অ্যাডমিনিস্ট্রেশন, হুম, সরকার, এদেরও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। হুম, মানে খাবারের মধ্যে যে রং মেশানো হচ্ছে সেটা এডিবল কালার না। হুম, আমি একটা জায়গাতে, খুব আমার বাড়ির কাছেই একটা জায়গাতে আমি পাশ দিয়ে যাচ্ছিলাম, চা খেলাম, চা খাওয়ার জন্য নেমেছি, দেখলাম পাশে জিলাপি বানানো হচ্ছে, এবং জিলাপির যে এই লিকুইডটা রেডি হচ্ছে তার মধ্যে ইন্ডাস্ট্রিয়াল কালার মেশানো ও হচ্ছে। মাই গড। আমি সেটা দেখলাম, চোখের সামনে মিশিয়ে হলুদ করে দিল, তাহলে জিলাপির রংটা হ্যাঁ, হলুদ হ্যাঁ, হবে, হ্যাঁ, হ্যাঁ, তাহলে অ্যাট্রাকটিভ হবে হ্যাঁ, দেখতে। দেখতে। জিলাপির রং তো হলুদ হওয়ার কথা না, না। নিশ্চয়ই রং হ্যাঁ, মেশানো হ্যাঁ, হয় এবং সেটা থেকে এবার হলুদ, হলুদ হয়তো হবে, কিন্তু ওটা একটা লালচে টাইপের হলুদ। লালচে হলুদ, হ্যাঁ, 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 সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল কালার। এবং সেটা কোনো অ্যাপ্রুভড কালার না, কিন্তু মুনাফার জন্য করছেন আর এখানে ব্যবসায়ীরা। সেভাবে কোনো রেস্ট্রিকশনও না, নেই, কোনো মানে রেস্ট্রিকশন নেই। হ্যাঁ, এবং অনেক জিনিস, অনেক মিষ্টির দোকানে আমি দেখেছি মিষ্টি আছে যেগুলো এডিবল কালার কিনা আমার সন্দেহ আছে, যে সবুজ রঙের হুম, মিষ্টি হুম, হুম, বা বেগুনি হ্যাঁ, রঙের হ্যাঁ, মিষ্টি, হ্যাঁ, এগুলো তো নিশ্চয়ই একটু সাবধানতা অবলম্বন করা উচিত ব্যবসায়ীদের। তাদের আমাদের স্বাস্থ্যের কথা ভেবে আর একটু এই ব্যাপারটার দিকে যত্নশীল হওয়া দরকার, যে কাস্টমার যাতে ঠিক জিনিসটা পান এবং তাদের শরীরের মধ্যে কোনো ক্ষতিকারক কিছু না ঢুকে যায় ইত্যাদি। একদমই তাই। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনি আগেও বললেন যে প্রোটিন ভেঙে ক্রিয়েটিনিন তৈরি হয়। তো মানে আমরা বহু মানুষ আছি, মানে আমাদের ভারত বাংলাদেশের যেরকম সামাজিক যেমন পরিস্থিতি, তাতে যে একটা মানুষ খুব বেশি প্রোটিন খাবে এরকম তো হয় না। না, আহ, তারা হয়তো এই সামান্য মাছ ডিম ওর উপরেই বেস করে থাকে, কিন্তু আহ, যদি আমি ক্রিয়েটিনের লেভেল যদি আমি কম রাখতে চাই, তাহলে এটা কি ঠিক যে আমি একেবারে প্রোটিনটাই একেবারে পুরোপুরি বাদ দিয়ে দিলাম? এটা একদমই একটা ভ্রান্ত ধারণা। হুম, যে অনেকের ধারণা আছে কিডনির সমস্যা হচ্ছে মানে প্রোটিন বন্ধ করে দিতে হুম, হবে। কোথাও লেখা নেই, বলা হয়েছে ইন মডারেশন প্রোটিন ইনটেক করতে হবে। হুম, আপনি একজন সুস্থ মানুষ হিসাবে 1 গ্রাম/কেজি হুম, পার ডে, হুম, এই বডি ওয়েট হিসাবে আমরা খেতে বলি আমরা প্রোটিনটাকে। মানে একটা ডিম হুম, যদি 20 গ্রাম হয়, 20 গ্রাম প্রোটিন নেই, কিন্তু একটা ডিমের মধ্যে মেরে কেটে হয়তো 6 থেকে 7 গ্রাম হুম, প্রোটিন আছে। হুম, ফলে প্রোটিন খেতে হবে, তো প্রোটিন না হুম, খেলে তো মাসল লস হয়ে যাবে, একদম, রুগ্ন হয়ে যাবে, লোক কাজ একদম, করতে পারবে না, একদমই তাই। ছিন্ডকাই হয়ে হুম, যাবে। হুম, প্রোটিন খেতে হবে, কিন্তু পরিমাণে কমিয়ে খেতে হবে, হুম, এবং তার জন্য একজন পুষ্টিবিদের মতামত নিতে হবে। প্রোটিন কতটা কমাবেন সেটা আপনি ঠিক করবেন না, একজন পুষ্টিবিদ বা ডায়েটিশিয়ান, তিনি আপনার শারীরিক গঠন, আপনার শরীরের প্রোটিনের প্রয়োজন কতটা আছে, কি রোগ আছে, কতটা ক্রিয়াটিনিন আছে, সবকিছু ভেবে তিনি একটা খাদ্য তালিকা তৈরি